দিনে সূর্যের দেখা মেলায় শীত কিছুটা কমলেও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে দেশের উত্তরের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে। এতে ওইসব এলাকায় শীতের তীব্রতায় এখনও বিপর্যস্ত জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে, আর 8.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। কিন্তু উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জেলার চারপাশ। খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন সাধারণ মানুষ। সকাল থেকে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহন। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল, অসহায় ও খেটে খাওয়া মানুষজন। আবহাওয়া অফিস বলছে এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। গণমাধ্যমে দেয়া জুনায়েদ আহমেদ পলকের এই বক্তব্য ট্রাইব্যুনালে বিচারককে শোনালো প্রসিকিউশন। কাঠগড়ায় বসে শুনলেন জুনায়েদ আহমেদ পলক নিজেও। একই সঙ্গে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিষয়ে সালমান এফ রহমান ও পলকের কথোপকথন পড়ে শোনানো হয়। এ মামলার অভিযোগ গঠনের শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন কেবল কাটা পড়া বা বিটিসিএল ভবনে আগুন লেগে ইন্টারনেট বন্ধ হওয়ার কথা প্রচার করে সেই দায় ছাত্র জনতার উপর চাপানো হয়। আদতে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল তৎকালীন সরকারের নির্দেশেই, জুলাই হত্যাযজ্ঞ নৃশংসতা আড়াল করতে। সজীব ওয়াজেদ জয় বিদেশে বসেই এসব নীল নকশা করেছিলেন বলে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়। এ মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী 15ই জানুয়ারি আসামি পক্ষের শুনানির জন্য দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিন প্রসিকিউশন বলেন, কাল পরশুর মধ্যেই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়ানোর আবেদন শুনানির জন্য চেম্বার আদালতে নেওয়া হবে। রংপুরের রাজনীতিতে এরশাদ ও তার জাতীয় পার্টির এক সময়ের দোদণ্ড প্রতাপ অনেকটা ফিকে হয়ে এসেছে। বিশেষ করে শেখ হাসিনার 17 বছরের স্বৈরাচারী শাসন আমলে কখনো সরকারে, কখনো গৃহপালিত বিরোধী দলের সুবিধাজনক অবস্থান থেকে তাল হারিয়েছে দলটি। গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় পার্টির জনপ্রিয়তা আরও তলানিতে। এমন অবস্থায় রংপুরের ভোটের ফল এবার নিজেদের ঘরে তুলতে প্রতিযোগিতায় বিএনপি ও জামায়াত জোট। আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটের ওপর ভরসা করছে জাতীয় পার্টি। রংপুর থেকে AKM মইনুল হকের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান আরমান। দলের চেয়ারম্যান HM এরশাদের কারণে নির্বাচনে রংপুরের আসনগুলোতে শক্ত অবস্থান ছিল জাতীয় পার্টির। তবে কখনো আওয়ামী লীগ সরকারের অংশীদার, আবার কখনো গৃহপালিত বিরোধী দল হিসেবে গণমানুষের আস্থা হারায় দলটি। বিরোধী দল হিসেবে সংসদে ও সংসদের বাইরে জনগণের অধিকার নিয়ে কথা না বলায় গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা হারানোর ঢেউ এসে লেগেছে রংপুরেও। জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরের জাতীয় নির্বাচনে এবার এগিয়ে থাকার কথা বলছে বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীরা। জেলার 6টি আসনের মধ্যে রংপুর 3 আসনে নির্বাচন করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। তার বিপরীতে জনসমর্থনের দিক থেকে শক্ত অবস্থানের দাবি করছেন বিএনপি দলীয় প্রার্থী শামসুজ্জামান শামু ও জামায়াতে ইসলামের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল। জাতীয় পার্টি আওয়ামী লীগকে ভোট দিত, এরকম একটা বিরাট অংশ। ইনশাল্লাহ এই জাতীয় সংসদে অধিক সংখ্যক ভোট এবার আমি পাবো, ধানের শীষ পাবে। জাতীয় পার্টি মূলত খুনি হাসিনার স্বৈরাচার শাসনের সরাসরি সহযোগী ছিল। সাধারণ মানুষ তো জাতীয় পার্টিকে মোটেও পছন্দ করতেছে না। এরশাদের মৃত্যুর পরও সঠিকভাবে জাতীয় পার্টিকে জনমানুষের আস্থায় নিতে পারেননি ছোট ভাই GM কাদের। এমন পরিস্থিতিতে আগামী নির্বাচন নিয়ে কি ভাবছেন ভোটাররা? ব্যবসা বাণিজ্য করতে পারি, গাড়ি ঘোড়া চালাইতে পারি, এই ধরনের আমরা একটা মানুষ যারা আমাদের পাশে থাকবে, আমাদের সুযোগ সুবিধা নিয়ে যে আমাদের পাশে দাঁড়াবে, তার পাশে আমরাও দাঁড়াতেছি। আমরা যোগ্য ব্যক্তি দেখে আমরা ভোট দেবো যাতে এলাকার উন্নয়ন হয়। নির্বাচনে পাশ করে ঢাকায় বসে থাকবে, জনগণের খবর নিবে না, তাকে তো ভোট দেওয়া যাবে না। একজন সৎ লোককে আমি ভোট দিব, আমার জীবনের প্রথম ভোট। এদিকে রংপুর 4 আসনে এনসিপির সদস্য সচিব ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী আক্তার হোসেনের সাথে প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের মোহাম্মদ মাহবুবুর রহমান এবং বিএনপির মোহাম্মদ ইমদাদুল হক ভরসা। 3 জন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দ্বিপাক্ষিক।
সকল ধরনের ভোটারের কাছে আমরা গিয়েছি এবং তাদের দিক থেকে আমরা অভূতপূর্ব আমরা সাড়া পেয়েছি। জাতীয় পার্টি একই তো নিজেরাই স্বৈরাচার, দ্বিতীয়ত তারা ফেসিবাদের দোসর। কিছু অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য ভোটারদের দ্বারস্থ হয়েছি। তারা যেভাবে সাড়া দিয়েছে, আমার বিশ্বাস যে তারা সেন্টারে আসলে তাহলে আমি হয়তোবা তাদের ভোটটা পাবো। সাংগঠনিকভাবে দুর্বল আওয়ামী লীগ ভরসা করত জাতীয় পার্টির উপর, আবার জাতীয় পার্টি আস্থায় রাখত আওয়ামী লীগকে। কিন্তু এবার সেই চিত্র পাল্টাতে পারে ভোটের মাঠে। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। দেশে ক্যাশলেস সোসাইটি হলে বছরে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা রাজস্ব আয় বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সেই সাথে দুর্নীতিও অনেকটাই কমে আসবে বলে তিনি মনে করেন। রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা এম ক্যাশের নতুন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গভর্নর বলেন, বিগত সরকারের সময়ে সরকারিভাবে ব্যাংক ডাকাতি করার কারণে দেশের ইসলামী ব্যাংকিং সেবা ধসে পড়েছিল। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে বিধিমালা মেনে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শিগগিরই ইসলামী ব্যাংক আইন প্রণয়ন করা হবে। এ সময় এম ক্যাশকে মাইক্রো ইকোনমি ও SME সেক্টরের মতো শিল্প উদ্যোক্তাদের প্রতি নজর দেওয়ার তাগিদ দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এখানে কি ধরনের মডেল আমরা দেখতে পাই? এখানে একটা মডেল দেখতে পাই যে টাকা দিচ্ছে, টাকা নিচ্ছে, দিচ্ছে, নিচ্ছে, কোনোটারই দরকার হয় না যদি আমরা টেকনোলজিক্যালি সেভি হই এবং সেটাকে ব্যবহার করি। এই জায়গাটা আমাদেরকে কাজ করতে হবে, সব ব্যাংকেই কাজ করতে হবে। একসাথে করতে পারলে আমরা ক্যাশলেস সোসাইটির দিকে যেতে পারবো। বাংলাদেশ একটা দেশ যেটাতে আমরা 20,000 কোটি টাকা খরচ করছি শুধু ক্যাশ ম্যানেজমেন্টে। এই প্রতি বছর এই টাকাটা আমাদের বেঁচে যায়। এটা কিন্তু অল্প টাকা নয়। এই 2,000 কোটি টাকা আমাদের প্রফিটে যেতে পারে। আমাদের হিসাবে ক্যাশলেস সোসাইটি হলে বাংলাদেশের করাপশন অনেক কমে যাবে। এদিকে মিয়ানমারের ছোড়া গুলির ঘটনা দুর্ভাগ্যজনক উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিন্দা জানান। বলেন, এ নিয়ে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং করবেন। এটা আমাদের ফরেন মিনিস্ট্রি আর হোম মিনিস্ট্রি দেখছে, খুবই আমরা কন্ডেম করি। এটা খুবই আমাদের এটা আনফরচুনেট ইভেন্ট, আমরা আনফরচুনেট ইনসিডেন্ট। তো এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি এবং হোম মিনিস্ট্রি এটা নিয়ে কাজ করছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগানোর কথা উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এর মাধ্যমে দেশ সার্বিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাবে। সকালে নগরীর একটি হোটেলে চট্টগ্রাম কবে বাণিজ্যিক রাজধানী হবে শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। অংশ নেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও নগর পরিকল্পনাবিদগণ। প্রথম আলো আয়োজিত এই গোল টেবিল বৈঠকের আলোচকরা বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হলেও বাস্তবে তা কার্যকর হতে পারেনি। এর প্রধান কারণ গুরুত্বপূর্ণ আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের ঢাকা কেন্দ্রিক হওয়া, অথচ ভৌগোলিক কারণে চট্টগ্রামকে বাণিজ্যিক হাব করার বিকল্প নেই। এজন্য চট্টগ্রামের সাথে ঢাকা সহ দেশের অন্যান্য এলাকার যোগাযোগ ব্যবস্থার বহুমুখী উন্নয়নের উপর গুরুত্ব দেন বক্তারা। প্রত্যেকটি ডিভিশনে ব্যবসায়ীদের সাথে বসেছি, আলাপ করেছি, নোট নিয়েছি এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে বাংলাদেশের ভবিষ্যতে অর্থনীতি, মানুষের জীবনযাত্রার মান এবং সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশের যার যেই প্রত্যেকটি নাগরিকের যে সম্ভাবনা আছে তাকে সে একটা সুযোগ দেওয়া। গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন, ওইটাই গণভোটের মার্কা। যদি আপনি হ্যাঁ বলতে চান তাহলে ওই মার্কায় ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। দুপুরে বরিশালের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই জাতীয় সনদ কোনো সরকারের, কোনো ব্যক্তির, কোনো প্রতিষ্ঠানের কয়েকজনের বিষয় নয়। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 9 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের গণতন্ত্রকামী প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জাতীয় সনদ তৈরি করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানির দ্বিতীয় দিনে বেশিরভাগই প্রার্থিতা ফিরে পেয়েছেন। আগারগাঁওয়ে কমিশন ভবনে 70টি আবেদনের ওপর শুনানি শুরু হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ 57টি আবেদন মঞ্জুর করে নির্বাচন আপিল কমিশন। বাতিল করা হয়েছে 7টি আবেদন, স্থগিত রাখা হয়েছে 6টি আবেদন। দেখুন নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট।
রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে এদিন দ্বিতীয় দিনের মতো আপিলের শুনানি শুরু হয়। স্বতন্ত্র জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন সহ বাতিল হওয়া প্রার্থীরা আবেদনের উপর শুনানি করেন। নির্ধারিত সময়ের আগে দ্রুতই অর্ধেকের বেশি আবেদনের শুনানি শেষ হয়। শুনানি শেষে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না। যে দল একজনকে মনোনয়ন দিচ্ছে তার বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে এবং নিজেকে জাহির করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য লড়াইও করছে প্রচণ্ড। এরকম হয়েছে অতীতেও, ইতিহাসে আছে। পরে জামায়াতের যশোর 2 আসনের প্রার্থী মোসলেউদ্দিন ফরিদের আবেদন শুনানি শেষে অপেক্ষমান রাখে ইসি, কিন্তু জামালপুর 3-এ মুজিবুর রহমান আজাদের প্রার্থিতা মঞ্জুর হয়। একটা কারো ভুলের কারণে 30,000 টাকা শোধ দেওয়া হয়নি। আমি বিদেশে চলে যাই, কিন্তু তারপরেও ব্যাংকের কাছে আমার 2টা স্থায়ী ঠিকানা ছিল। তারা গত এই 24 বছরে কোনো যোগাযোগ ওখানে করেনি। পরবর্তী কর্মদিবসে এটা দিয়ে আমরা সেটা সার্টিফিকেট এটা রিটার্নিং অফিসারকে দেই, কিন্তু এটা ওনারা গ্রহণ করেননি, যেহেতু যে ওই তারিখের মধ্যে এটা শোধ হয় নাই। অন্য দিনের মতো এদিনও জাতীয় পার্টি তার বেশিরভাগ সদস্যদের মনোনয়নের বৈধতা পায়। তবে নির্বাচনের প্রচারণা নিয়ে নিরাপত্তার আশঙ্কা রয়েছে বলে জানান দলের মহাসচিব। ভীতিকর পরিস্থিতির মধ্যেও 244টি জায়গায় 43টি জায়গায় আমরা মনোনয়ন দিয়েছিলাম এবং প্রায় সকলেই জমা দিয়েছে এবং আপিলে অনেকে ফিরে পাচ্ছে। আমরা একটা বৃহৎ দলে পরিণত হয়েছি। 22 তারিখের পরে আমাদের শঙ্কা আছে, আমি আপনার সাথে একমত। নির্বাচনে প্রত্যাহারের দিন পার হয়ে গেলে জাতীয় পার্টির ওপর অযাচিত হামলা, হুমকি, ভোটারদের ওপর অযাচিত হামলা, হুমকি আসতে পারে। 2 দিনে 140টি আপিলের নিষ্পত্তি হয়েছে। আগামী 18 ডিসেম্বর 645টি আবেদনের শুনানি শেষে প্রার্থীরা প্রত্যাহারের পর 20 ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। ভোটারদের আস্থা ও বিশ্বাস ফেরানোই আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মন্তব্য করে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বলছে, আগামী জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি বলে দেবে নির্বাচন কেমন হয়েছে। এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ মাইল ফলক বলেও মন্তব্য করে সংস্থাটি। দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। আর মাসখানেক পর অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন পর্যবেক্ষণ করতে গত 29 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের 11 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। এবারের নির্বাচন গেল 3টি নির্বাচনের চেয়ে ভিন্ন হবে বলে ইঙ্গিত দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন মিশন প্রধান। তার নেতৃত্বে এই পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন কানাডা, সুইজারল্যান্ড ও নরওয়ে সহ বেশ কয়েকটি দেশের 200 জন পর্যবেক্ষক। এরই মধ্যে নির্বাচন পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছেন 56 জন। প্রাক নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক মতামত তুলে ধরেন তারা। আমরা স্বাধীন, নিরপেক্ষ ও হস্তক্ষেপ মুক্ত নির্বাচনে বিশ্বাসী, আর নির্বাচন কমিশন ও সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ইউনিটও কাজ করবে। এ সময় তিনি বলেন, এই পর্যবেক্ষণ মিশন নির্বাচনের ফলাফল প্রত্যয়ন করবেন না। তারা দেখবে নির্বাচন কতটা নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও হস্তক্ষেপ মুক্ত হলো। বাংলাদেশের আইনি কাঠামো ও দেশটি যেসব আন্তর্জাতিক ও আঞ্চলিক গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড গ্রহণ করেছে তার ভিত্তিতেই আগামী নির্বাচন মূল্যায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ টিম। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে সাধারণ মানুষ নির্বাচনে অংশ নিয়েছে কিনা ও কত শতাংশ মানুষ ভোট দিয়েছেন তা পর্যবেক্ষণ করবে এই মিশন। এছাড়া জাতীয় নির্বাচনের পর আগামী 14 ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে মতামত তুলে ধরার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। ওবায়দুল্লাহ মামুন, NTV নিউজ, ঢাকা। পুনরায় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দিনে ফিরে যেতে না চাইলে সবাইকে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেবার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। একই সুরে কথা বলেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও। বলেন, আসন্ন নির্বাচন এমনভাবে ভোট দিতে হবে যেন ভবিষ্যতে আর পস্তাতে না হয়। এদিন 8টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নাগরিক পদক প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নাজিবুর রহমানের রিপোর্ট। নগর উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি দিতে রোববার রাজধানীর গুলশান নগর ভবনে নাগরিক পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি। অনুষ্ঠানে যোগ দিয়ে এলজিআরডি উপদেষ্টা বলেন, আধিপত্যবাদ আর অন্যায়ের পথ ধ্বংস করতে গণভোটে ইতিবাচক রায় দিতে হবে। যদি আমরা আবারও
গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে। জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে জানিয়ে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তরুণ ভোটারদের। আপনারা আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমনভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয়। আমরাই ভোট দিই, আমরাই আবার বলি নেতারা ভালো না, এটা হইতে পারবে না। গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে। এর আগে অনুষ্ঠানে নাগরিকদের নিজ শহরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব তুলে ধরেন লেখক ও গবেষক ডক্টর সলিমুল্লাহ খান। এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তর ঢাকাকে পরিচালনা করতে চায় নগর প্রশাসন। 5 আগস্টে 2 বছর এখনো হয়নি, যে পরিবর্তন হয়েছে সেটা আমাদের মনে অনেক আশা জাগিয়েছিল, সেই আশার অধিকাংশ বাস্তবায়িত হয়নি। আমাদের শহরের কর্পোরেট সেক্টরটা সামহাও জলাধার উল্টো ভরাট করে দখল করে শহরের লিভেবিলিটি নষ্ট করছে। প্রাইভেট সেক্টর, ফিলান্থ্রপার, ছাত্র এবং নাগরিকরা তাদের জায়গা থেকে যদি এগিয়ে আসেন তাহলে এটা অনেক ভালো করবে। শহরের পরিবেশ রক্ষা ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মিস্টার আলবার্ট টি গাম্বেসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা হয়। এছাড়া দুদেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করা হয়। এদিকে জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তারা। ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, হত্যাকাণ্ডে অংশ নিয়েছে একই পরিবারের 3 ভাই। এ ঘটনায় মূল শুটার জিনাত সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারের পাশে স্টার হোটেলের সামনে আড্ডা দিচ্ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। আগে থেকে ওত পেতে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে গুলি করে। বুধবার রাতের ওই ঘটনায় হাসপাতালে মৃত্যু হয় মুসাব্বিরের। তোলপাড় সৃষ্টি হয় বিভিন্ন মহলে। নির্বাচনের আগে এমন ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় জনমনে। হত্যাকাণ্ডের ঘটনায় মূল শুটার জিনাত সহ 4 জনকে রাজধানী সহ আশপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য জানান গোয়েন্দা কর্মকর্তারা। 2 জন শুটারের একজন জিনাত, পিতা আব্দুর রশিদ, তাকে গ্রেফতার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন, পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেপ্তার করা হয়। এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল। এই রেকিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। ডিবির প্রাথমিক ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্ব ও রাজনৈতিক কোন্দলের কারণে আজিজুর রহমানকে হত্যা করা হয়েছে। কারওয়ান বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের ওঠা বসা আছে, প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি। এর নেপথ্যে যদি কেউ থাকে তাদেরকে আমরা খুঁজে বের করব। এটা তো ইনিশিয়াল স্টেজে, আসামি শনাক্ত এবং তারপরে যে আসামি গ্রেপ্তার, এই তো একটু স্পেস দরকার। হত্যার ঘটনায় একই পরিবারের 3 ভাই অংশ নিয়েছে। 2 জন গ্রেফতার হলেও রহিম নামে আরেক শুটার এখনও পলাতক। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।